শেষমেশ সুমাইয়া আমাকে মারতে বললো। বেল দিয়ে সব কটাকে ইচ্ছে মতো মারতে লাগলাম। ভাই ভাই, আমাদের আর মারবেন না, আমরা কিছু করি নাই, প্লিজ ভাই ছেড়ে দেন। চুপ, কোনো কথা বলবি না, নইলে গুলি দিয়ে খুলি উড়িয়ে দেবো। মারতে মারতে সব কটাকে অজ্ঞান করে ফেললাম। আমার চোখ দিয়ে পানি পড়ছে। সুমাইয়া আমাকে মারার জন্য বললো। কীভাবে ও এটা করতে পারলো? ফোনটা বের করে সুমনকে কল দিলাম। একে একে ওদের হাসপাতালে নিয়ে যেতে পারবো না। সুমন, ওই তুমি? ম্যামের বাসার নিচে স্যার। 3জন বডিগার্ড নিয়ে এ জায়গায় আসো তো। জি স্যার, আসছি। ফোনটা কেটে বসে আছি। কী করে পারলো সুমাইয়া আমার সাথে এমনটা করতে? আমাকে লোক ভাড়া করে মারলো কেন? কি অপরাধ করছি আমি? এইচএসসি পরীক্ষা দিয়ে বর্তমানে বাবার সাথে মাঝে মধ্যে একটু টুকটাক কৃষিকাজ করি। রেজাল্টের অপেক্ষায় আছি। রেজাল্ট বের হলে কোনো একটা কোম্পানিতে ঢুকে যাব। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কষ্টটা একটু বেশি। খুব ইচ্ছে ছিল সেনাবাহিনীর চাকরি করব, কিন্তু কপালে না থাকলে কি আর হয়। ওই বলে না, মধ্যবিত্ত শুধু স্বপ্নই দেখতে পারে, কিন্তু সেই স্বপ্ন আর কোনোদিন পূরণ হয় না। আমার পরিবার বলতে মা, বাবা আর আমার 2 বছরের ছোট একটা বোন আছে। এই নিয়েই আমার পরিবার। বাবার সাথে কৃষি কাজ শেষ করে বাড়িতে এসে দেখি অনেক মানুষ আমাদের এখানে। দেখি আমাদের গ্রামের মেম্বারও আছে। আমি মনে মনে চিন্তা করছি, কি ব্যাপার, এত মানুষ এখানে কেন? মিলি, মিলি, কি হয়েছে ভাইয়া? এদিকে এত, কি হয়েছে? আমাদের বাড়িতে এত মানুষ কেন? ভাইয়া তুমি শোনোনি, বাবার কাছে নাকি মেম্বার 1,50,000 টাকা পায়। কি, এত টাকা? ভাইয়া। আমায় কয়েকদিন সময় দিন, আমি আপনার টাকা দিয়ে দেবো। কোনো সময় দেওয়া যাবে না, কালকের ভেতরে আমার টাকা চাই। যদি টাকা না পাই তাহলে তোমার এই বাড়িটা আমার নামে কাগজে লিখে দলিল করে দেবে। আমাকে একটা মাস সময় দিন দয়া করে, আমি আপনার সব টাকা দিয়ে দেবো। অনেক সময় দিয়ে দিয়েছি, আর একদিনও না। এই সবাই শোনো, কালকে হয়তো আমার টাকা দেবে, নইলে ওর বাড়িটা আমার নামে করে দেবে। বলে চলে যাইতেছে। বাবা বারান্দায় বসে কান্না করছে, আর মা বাবাকে সান্ত্বনা দিচ্ছে। আসলে আমি বাবাকে কখনো এভাবে কান্না করতে দেখি নাই। নিজের কাছেই খুব খারাপ লাগছে। কি করব আমি বুঝতেছি না। আম্মু, এত টাকা কিভাবে হলো? বাবারে, আমি অনেক আগে এই ঘর বাঁধানোর জন্য 50,000 টাকা নিয়েছিলাম, কিন্তু অভাবের কারণে দিতে পারিনি। কিন্তু আজকে নাকি এই টাকা সুদে আসলে এত টাকা হয়ে গেছে। আমি এই কথা শুনে রুমে এসে বসে বসে ভাবতেছি, এত টাকা তো আমি কোনোদিনই জোগাড় করতে পারবো না। করতে পারি, হাতের ফোনটা বিক্রি করলে হয়তো 10,000 টাকা হতে পারে, কিন্তু বাকি টাকা না। আর কিছু চিন্তা করতে পারছি না। রাতে মা ডেকে গেল খাবার খেতে, কিন্তু খেলাম না। রুমে শুয়ে শুয়ে একাই চিন্তা করছি, কিভাবে টাকা জোগাড় করব। কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না। সকালে যখন ঘুম ভাঙলো তখন শুনে আম্মু কান্না করছে। আমি তাড়াতাড়ি আম্মুর রুমে গিয়ে দেখি বাবার গলায় দড়ি ঝোলানো, ফোনের সাথে, আর মা বাবার পায়ে ধরে কান্না করছে। আমি ফ্যান থেকে বাবাকে ধরে বিছানার উপরে রাখলাম। আজকে কেন জানি মনে হচ্ছে আমাকে সারা দেওয়ার মতো মানুষ আর কেউ নেই। বাবাকে ধরে কতক্ষণ কান্না করলাম। বাবার কাফনের কাপড় সবকিছু রেডি করে বাবাকে কবরে রাখা হলো। আজকে এই টাকার জন্য আমার বাবা মারা গেছে। ছাড়বো না, কাউকে ছাড়বো না। সব কটাকে দেখে নেব, শুধু একটু সময়ের অপেক্ষা। আজ 3 দিন হয়েছে। রাতে আমাদের বাসায় মেম্বার এসেছে। লাদেন, এইদিকে আসো তো একটু। জি আঙ্কেল, বলেন। ভিতরে রাখ, আমার শরীরে ফেটে যাচ্ছে। তোমার বাবা মারা গেছেন, আমি খুব দুঃখ পেয়েছি। তোমার টাকাও দিতে হবে না, ঘরও দিতে হবে না, যদি আমার কথা মানো। জি, কি করতে হবে আমাকে? শয়তানের সবসময় শয়তানি বুদ্ধি থাকে। মেম্বার বললো তার মেয়েকে আমার বিয়ে করতে হবে, তাহলে সব টাকা মাপ দেবে। না না, আমার ছেলে এখন বিয়ে করবে না, আর আপনার মেয়েকে ছিছি। মুখ সামলিয়ে কথা বলো। আমার মেয়েকে যে বিয়ে করবে ওর একটা ভাগ্য বলেন। আর টাকাগুলো তো মাপ করে দিয়েছি, ভালো লাগতেছে না। এত টাকা দিতে পারবেন? আমাকে একটু চিন্তা করতে দেন, আমি আপনাকে পরে জানাবো। কোনো চিন্তা করাকরি নাই, হয়তো টাকা দিবা, নইলে আমার মেয়েকে বিয়ে করবা। তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। এত টাকা আমি কই পাবো? বর্তমানে বিয়ের কথা বলি, পরে যা হবার তো হবেই। কি হলো বলো। জি, আমি রাজি। আপনার কথায় আমি আপনার মেয়েকে বিয়ে করবো। তাহলে আমি আগামীকাল কিছু মুরব্বি নিয়ে এসে বিয়ের দিন তারিখ ঠিক করে নেব। তাহলে আজকে আমি উঠি, বলে চলে গেলেন। বাবা, তুই এটা কি করলি? তোর বাবার জন্য তুই কুরবানি হতে চাস কেন? ভাইয়া, তুই এই মেয়েকে বিয়ে করিস না। এই মেয়ের চরিত্র খারাপ। মাহি ছেলেদের সাথে যা ইচ্ছা তা করে বেড়ায়। বোন, বাদ দে রে এসব। হয়তো আমার কপালে লেখা ছিল। বাবা,
তুই এখান থেকে পালিয়ে যা। আমাদের যা হবে হবে নে, তুই চিন্তা করিস না। তোমাদের রেখে আমি পালিয়ে যাবো, এটা ভাবলে কি করে? বাবারে, তোর কষ্ট সহ্য করতে পারবো না। আমি চাই না আমার ছেলে তার বাবার মতো আত্মহত্যা করুক। আম্মু এসব তুমি চিন্তা করিও না বলে বাসা থেকে হেঁটে হেঁটে বের হয়ে গেলাম। কি করব কিছু ভালো লাগছে না, জেনে শুনে একটা ফালতু মেয়েকে বিয়ে করব। রাত 8টার মতো হয়ে গেছে, বাসবাগান দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসছিলাম। হঠাৎ একটা মেয়ের কণ্ঠে আওয়াজ শুনলাম, শুনেই বোঝা যাচ্ছে এখানে যে কুকাম হচ্ছে। আমি ফোনের লাইটটা ভারী দিয়ে বললাম, কে ওখানে? ওরা তাড়াতাড়ি কাপড় পরে আমার সামনে এসে বলে, কি গো, আমার জামাই তুমি এখানে? এই নষ্টামি, তুই আমাকে জামাই বলবি না। মেয়েটা হলো মাই, মেম্বারের মেয়ে। ধুর ভাইয়া, দুদিন পর এই জিনিস তো তুমি ব্যবহার করবা, আর একটু পরে আইতা, তবে সমস্যা নেই, বাড়িতে গিয়ে কাজ সেরে ফেলবো। সি সি, তোর মতো মেয়ের কোনো ইজ্জত নাই, শেষে কিনা চাচাতো ভাইয়ের সাথে। কয়েকদিন পর তো তোমার বাসায় চলেই যাব, পরে তো আর ওদের মজা দিতে পারবো না, তাই একটু বেশি করেই দিচ্ছি। কেন, তোমার লাগবে নাকি? দূর হ আমার সামনে থেকে। রাগে আমার শরীর কাঁপছে, জোরে জোরে হাঁটতে লাগলাম। কি করবো কিছু বুঝতেছি না। মিলি ঠিকই বলেছিল, ভাই খারাপ একটা মেয়ে, যার সাথে ইচ্ছে ওর সাথেই। সি সি। বাসায় আসার পর রুমে এসে শুয়ে আছি। মিলি জিজ্ঞেস করলো ঘুমাইছি নাকি না। ভাইয়া, তুই মাহিকে বিয়ে করিস না, ও একটা খারাপ মেয়ে, আমার কথা বিশ্বাস কর ভাই। আমিও আজকে ওই সামনের বাসবাগানে ওর চাচাতো ভাইয়ের সাথে পাইছি। তুই সত্যি বলেছিলি, কি করব বল, এত টাকা তো আমি দিতে পারবো না। ভাইয়া, তুই কিছু একটা কর। কান্না করিস না, আমি দেখতেছি কি করা যায়। ভাইয়া, আমি কি কলেজে ভর্তি হব না? হবি তো, তুই চিন্তা করিস না, আর কয়েকটা দিন যাস, পরে আমি দেখতেছি। তখনই মা খেতে রাখলো। চল ভাই, মা ডাকছে। আমি খাবো না রে, মনটা আজকে একটু ভালো নাই। চল বলছি, আমি তোকে খাইয়ে দেব। না রে বোন, খাবো না। মায়ের খাবি, চল বলছি। মিলে আমাকে ধরে নিয়ে খাইয়ে দিতে লাগলো। আসলে ছোট বোন থাকা মানেই ভালোবাসার কোনো শেষ নেই। আম্মু হেসে বলল, দেখ ভাই বোনের কি ভালোবাসা। আম্মু আসো, আজকে তোমাকেও খাইয়ে দিই। না মা, তোরা খা। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে মেম্বার কিছু মুরব্বী আর মিষ্টি নিয়ে এলো। মাহি আর আমার বিয়ের 3 তারিখ ঠিক করে মুরব্বীরা চলে গেল। মেম্বার শুধু একা বসে আছে, আর আমি দেখতে পাচ্ছি মিলি কান্না করছে। কি করব, আমার তো কেউ আর নেই যে আমাকে টাকা দিয়ে সাহায্য করবে, কেউ যে নেই আমার পাশে। তোমাকে একটা কথা বলাই হলো না। জি আঙ্কেল বলেন। আঙ্কেল না, বাবা বলে ডাকবা। জি কি বলবেন বলেন। বিয়ের পর তোমাকে ঘর জামাই কিন্তু থাকতে হবে, এইটা আমার মেয়ে বলেছে। ও নাকি আমাকে ছাড়া থাকতে পারবে না। ও আপনাকে স্যার থাকতে পারবে না, নাকি ওর রুম ডেট করা বয়ফ্রেন্ড স্যার থাকতে পারবে না, তা তো আমি খুব ভালো করেই বুঝতে পারছি। সারা গরু তো আর বাঁধা ঘাস কখনোই খেতে চাইবে না, ওদের তো 7 ঘাটের পানি না খাইলে হবে না। সি সি। এখন মনটা চাইতেছে বাবার মতো আমি সত্যি সত্যি গলায় দিয়ে আত্মহত্যা করি। এক তো আমি যদি ঘর জামাই থাকি, তো সারাদিন ওর চাচাতো ভাইয়ের সাথে এই জন্য মনে হয় না, আর কিছুই চিন্তা করতে পারছি না। কি চিন্তা করে জামাই? তোর মেয়েকে আমি বিয়ে করলে তো জামাই বলছিস? জামাই? জি জি, কিছু বললেন? তাহলে তুমি ঘর জামাই থাকতে রাজি তো? না আমি পারবো না। আমার আম্মু আর ছোট বোনের কি হবে আমি চলে গেলে? যদি কিছু না মনে করো, আরেকটা কথা বলবো। জি বলেন। তোমার মা আর তোমার বোনকে যদি চাও, তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। দুজন একই সাথে বিয়ে করব, তাহলে সবাই একসাথে থাকা হবে। মাদার তোর সাহস তো কম না, আমার মাকে আর বোনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলিস। বারান্দায় ছিল একটা লম্বা বাঁশ, ওইটা নিয়ে পুরা ধুরা মারতে লাগলাম। ফলে মেম্বারের মাথা দিয়ে রক্ত পড়ছে, আর শরীরের সব জায়গায় পেটাতে লাগলাম। আম্মর মিলে আমাকে ধরে, মিলি বলছে ছেড়ে দিতে। স্যার আমাকে, কত বড় কলিজা শালার, আমার মাকে বিয়ে করবে, আয় আজকে দেখায়। মেম্বার ঘর থেকে বেরিয়ে যায়। তোরে দেখে নেব, মনে রাখিস। আম্মু আমাকে ছাড়ো তো, শালাকে আজকে মেরেই ফেলবো। মিলি বলছে শান্ত হতে। কিভাবে শান্ত হবো বল, আজকে আমার কেউ নাই দেখে কি কথা বলে গেল, তো আবার তোমাদেরকে নিয়ে। বলেই কান্না করতে লাগলাম। বাবা, কান্না করিস না। ও একটা খারাপ মানুষ, তাই বলে কি আমাদের খারাপ হতে হবে? ও কি কথাটা বলে গেল আম্মু? আম্মু ও শান্ত হতে বললো। বিকেলে আমাদের বাড়িতে অনেকে এসেছে। আমি নাকি মেম্বারকে বিনা কারণে মারছি, মুরব্বীরা আমার বিচার করবে। মেম্বার নাকি থানায় আমার নামে মামলা করতে গেছিলাম, আমি গ্রামের ছেলে বলে মুরব্বীরা মামলা করতে দিল না, তাই তারা আজকে সবাই মিলে আমার বিচার করতে এসেছে। আমি সবার মাঝে বসে আছি। আমি এ সুস্থ বিচার চাই। আমাকে বিনা কারণে মারা, আমি শুধু আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম, এর জন্য আমাকে মারছে।
মিথ্যা কথা আমার সামনে বলবি না। তোমার সাহস তো কম না। এক তো আমাদের গ্রামের মেম্বারকে মেরেছে, আবার আমাদের সামনে বেয়াদবের মতো কথা বলো। মেম্বারকে সবাই মিলে অনুমতি দিল, তার ইচ্ছে মতো আমাকে জুতা দিয়ে মারবে। মেম্বারও তাই করলো। আমি শুধু মুখ বুজে সহ্য করছি। জানি এখন যদি বলি মেম্বার আমার মা আর বোনের সাথে খারাপ ব্যবহার করছে, তাহলে কেউ আমার কথা বিশ্বাস করবে না। আমাকে মারতে মারতে মেম্বার হাঁপিয়ে গেছে। শেষে বললো, কালকের ভিতরে আমার টাকা দিবি। কোথা থেকে দিবি এটা বলতে পারবো না, আর আমার মেয়ের সাথে বিয়ে তো দূরের কথা, তোর মুখটাও দেখতে চাই না বলে সবাই চলে গেল। আমার মেলি কান্না করছে। গরিবের কেউ নাই রে বাবা, বিনা কারণে তোরে মেরে চলে গেল। আম্মু, আমরা এই গ্রামে থাকবো না। এভাবে চললে সবাই আমাদের অপমান করবে। ভাইয়া, আমাদেরকে অনেক বড় হতে হবে। তাহলে তুই এখন কি করতে চাস? আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। আমার ভাবতেও খুব কষ্ট হয় না, নিজের গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হবে, তাও আবার মা বোনকে নিয়ে। এইটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। ভাই, তাহলে মেম্বারে টাকা দিবি না? দিব, তবে আগে আমি নিজে প্রতিষ্ঠিত হয়ে নেই। কিন্তু আমরা কই যাব? শহরে যাব, তোর যত দরকারি কাগজপত্র আছে সবগুলো রেডি করে রাখ। ভাইয়া। ফোনটা বের করে রাত 11টায় 3টা টিকিট কাটলাম। দেখতে দেখতে রাত প্রায় 10টার মতো বেজে গেল। আর আমাদের গ্রামে 9টার পর সবাই ঘুমিয়ে পড়ে। আমরা তৈরি হয়ে রওনা দিলাম। চোরের মতো হেঁটে হেঁটে যাচ্ছি। এখন সবাই জানে মেম্বার যে আমাদের কাছে টাকা পায়। কপাল খারাপ থাকলে যা হয়, কিছু প্রয়োজনীয় খাবার নিয়ে বাসে উঠে পড়লাম। মা আর বোন সামনে বসছে, আমি পিছনে। আমার সাথে একজন মুরব্বী বসছে। তা বাবা, তুমি কই যাবা? জি আঙ্কেল, ঢাকায়। আপনি? আমিও ঢাকায় যাব। তা ঢাকায় কিসের চাকরি করো তুমি? কিছু করি না আঙ্কেল, আর কার কাছে যাব, কি করব কিছুই এখনো জানি না। মানে কি বলো, কিছুই বুঝলাম না। না মানে আপনার কাছে বলবো। আমি তোমার বাবার বয়সী, বলতে পারো। আসলে হয়েছে কি, সবকিছু বললাম, এজন্য বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি। এমন মেম্বার যেন আর কারো গ্রামে না হয়, দোয়া করি। আর তুমি চাইলে আমাদের বাসায় থাকতে পারো, আমাদের উপরে একটা ফ্ল্যাট খালি থাকে। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল আপনাকে, আমাকে এভাবে সাহায্য করার জন্য। আমিও তাই চিন্তা করছিলাম মা বোনকে নিয়ে কোথায় উঠবো। কিন্তু আঙ্কেল, আপনাকে বাসা ভাড়া কত দিতে হবে? তুমি কোন ক্লাসে পড়ো? জি এবার এসএসসি দিছি, এখন রেজাল্টের অপেক্ষায় আছি। তোমাকে ফ্ল্যাটের ভাড়া দিতে হবে না। আমরা 2টা মেয়ে আছে, তুমি শুধু ওদের একটু টিউশনি করাও। আমি আঙ্কেলকে জোরে ধরে, আপনি আমার বাবার উপকার করেছেন, কি যে বলে আপনাকে আমি ধন্যবাদ দেবো তার মতো আমার কোনো ভাষাই নাই। আমি তোমাকে কোন চাকরি দিতে পারবো না, কারণ আমি স্কুলের টিচার। আর আঙ্কেল সমস্যা নেই, আমি খুঁজে বের করে নেব কোনো চাকরি। আর আঙ্কেল, আপনি আমাদের গ্রামে কিসের জন্য এসেছেন? এখানে আমার বড় ভাই থাকে, তাই গ্রামে একটু বেড়াতে আসছিলাম। ও বুঝলাম। আঙ্কেলের সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না। ঘুম থেকে উঠে দেখেই চলে আসছি। একটু পর আঙ্কেলের একটা মাইক্রো এলো। বাবা ওঠো, একসাথে যাই। আরে না আঙ্কেল, আপনি শুধু ঠিকানাটা বলেন, আমরা রিক্সা নিয়ে চলে আসবো। আরে উঠো তো। আম্মু আর বোনকে তুলে আমিও উঠে গেলাম। কি করব, এত রিকোয়েস্ট করছে। বাসায় আসার পর আঙ্কেল ভিতরে যেতে বললেন, কিন্তু গেলাম না। আঙ্কেল চাবিটা দিন, বাসায় আসি, পরে যাবো নি। ফারজানা মা, কই তুই? বাবা বলো কি হয়েছে? আমাদের উপরে ফ্ল্যাটের চাবিটা দিয়ে দে তো ওদের। আচ্ছা বাবা। বোন, সকালে তোমাদের সবার দাওয়াত আমাদের এখানে। জি ভাই, লাগবে না, আমরা তো রান্না করব। না না, তা হবে না, আসতে হবে কিন্তু। আচ্ছা। উপরে উঠে তালা খুলে ভেতরে ঢুকলাম। ঘরটা অন্ধকার হয়ে আছে। বাতি অন করতেই মিলি বলল বাসাটা নাকি সুন্দর, তার পছন্দ হয়েছে। কিন্তু তুই কিভাবে কি করলি কিছুই বুঝলাম না। উনি আর আমি একসাথে বাসে বসে আসছি, আর আঙ্কেলের কাছে সব বলছি। সব শুনে উনি এখানে নিয়ে আসছে। আর বাসা ভাড়াও দিতে হবে না, ওনার 2 মেয়েকে টিউশনি করাবো। আমাদের সাথে উপরওয়ালা আছে। এখন ঘুমাও, সবাই সকালে সবকিছু রেডি করব। বিছানায় গিয়ে ঘুমিয়ে গেলাম। ফোনে সকাল 7টার অ্যালার্ম দিয়ে দিলাম, যদি হঠাৎ ঘুম থেকে না উঠতে পারি। সকালে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। বাসা থেকে যখন বের হবো তখন দেখি আঙ্কেল দাঁড়িয়ে আছে। কই যাও বাবা এত সকাল সকাল? জি আঙ্কেল, একটু বাজার করতে যাব। আমিও যাব, আসো তাহলে একসাথেই যাই। আঙ্কেল আর আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে আমার কাছে জমানো 30,000-এর মতো টাকা ছিল, এগুলো জমা করে রাখছিলাম। তবে বাইরে আমার কোনো একটা চাকরি করতে হবে, নইলে টাকার সমস্যা হয়ে যাবে। বাজার শেষ করে আবার বাসার উদ্দেশ্যে হাঁটতেছি। নাদেন, তোমাকে একটা কথা বলতে চাই। জানি তোমার পড়াশোনা অনুযায়ী এটা বলার ঠিক না। জি আঙ্কেল বলেন। আমার পরিচয় একজনে দোকানে একটা লোক লাগবে, সকালে আমাকে ফোন করছে।
বলছে আমি তোমাকে দিতে চাই। আমি মনে করি আপাতত তোমার এই চাকরিটা করা উচিত। অবশ্যই করবো আঙ্কেল। বেতনের কথা হয়েছে? 10,000 টাকা দেবে। চলবে আঙ্কেল। তাহলে আমি কি ফোন করে বলবো? জি বলেন, কালকে থেকে আমি আসবো। আর আপনি এত তাড়াতাড়ি আমাকে আপন করে নিলেন, আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আরে বাবা, এমন করে বলো না, তুমি তো আমার ছেলের মতোই। আঙ্কেল আজকে রাত থেকেই আমি আপনার মেয়েদের পড়াবো। আচ্ছা। বাসায় এসে মার কাছে বাজারগুলো দিলাম। আম্মু, আমার চাকরি হয়ে গেছে ওই একটা দোকানে, আর এসবের পিছনে আঙ্কেলের হাত আছে। উনি খুব ভালো মানুষ। আম্মু, নইলে দেখো তো আমার জন্য কত কিছুই করছেন। আচ্ছা আম্মু, মিলি কই? দেখ, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। থাক, বেচারি কখনো রাত জাগে নাই, একটু ঘুমাক, ডাক দিও না। অনেক সময় হয়ে গেল, আমি বসে বসে ফোন টিপছি। হঠাৎ শুনি কে জানি দরজার কলিং বেল বাজাচ্ছে। মিলি, দেখ তো কে এসেছে। যাচ্ছি। কে আপু আপনি? চিনতে পারলাম না। জি, আমার নাম মিতু, আমি বাড়িওয়ালার বড় মেয়ে। আমি মনে মনে চিন্তা করছি, যাক বাবা, এ তো দেখে অনেক বড় মেয়ে, তার মানে ফারজানাকে আর মেতুকে পড়াতে হবে। আপু, আমার নাম মিলি। কি আপু আপু বলছো তুমি? তুমি তো আমার বড়। না, আপনি আমার থেকে বড়। তুমি তাহলে কোন ক্লাসে পড়ো? কলেজে ভর্তি হব। আমি এই বছর এসএসসি দিব, সেই হিসাবে তুমি আমার বড়। তাহলে ফ্রেন্ড? অবশ্যই। আন্টি কই? আম্মু তো মনে হয় ভেতরে রান্না করছে নাকি, বলতে পারবো না। তা বললে হবে, আমাদের বাসায় যেতে হবে। তুমি যাও, আমরা আসছি। তুমি কি তুই করে বলবা, আর আমি সবাইকে নিয়ে একসাথে যাব। আচ্ছা, তুই করেই বলবো। ভাইয়া, আম্মুকে ডাক দে। তাহলে এটা কি তোমার ভাই? খুব কিউট তো। চলো আম্মু, সবাইকে নিয়ে নিচে গেলাম। আন্টিকে সালাম দিলাম। আম্মু আন্টির সাথে ভেতরে চলে গেল। আমি আর আঙ্কেল সোফায় বসে কথা বলছি। একটু পর সব রেডি হয়ে গেল, সবাই মিলে খেতে বসলাম। ফারজানা আর মিতু আজ রাত থেকে রাতেন তোদের পড়াবে। আমিও তো তাই চাই। হঠাৎ আমার নজর পড়লো টিভিতে, একজন মেয়ে মন্ত্রিনীকে নিয়ে নিউজ বলছে। মেয়ে মন্ত্রিনীর পিকটা এত সুন্দর দেখে আমার বুকে কেমন জানি ঢুক ঢুক করছে। এত সুন্দর মেয়ে আমি কখনোই দেখি নাই। মনে মনে এক ঘাটে ক্রাশ খেলাম মন্ত্রীর উপর। ফালতু চিন্তা করে লাভ নাই, উনি একজন মন্ত্রী, আর আমাদের মতো সামান্য মানুষ নিয়ে তিনি চিন্তা করবেন না। ও টিভিতে নিউজ দেখ, উনি নতুন মন্ত্রী হয়েছে। তবে কয়েকদিন পর সামনে থেকেই দেখতে পারবা ফারজানাদের স্কুলে আসবে। এত অল্প বয়সে মন্ত্রী, বিষয়টা বুঝলাম না। যারা এসবের পিছনে লেগে থাকে তাদেরই হয়। বড় কথা হলো তুমি যেটা করতে যাও সেটার পিছনে তোমার সময় দিতে হবে। আঙ্কেল ঠিক কথা বলেছেন। খাবার খেয়ে বাসায় চলে এলাম। মিলি, এদিকে আয় তো। বল ভাইয়া। মিতুর সাথে কথা বলে দেখিস তো কোন কলেজে ভর্তি হলে তোর ভালো হবে। আচ্ছা ভাইয়া। রাতে পড়াতে আঙ্কেলের বাসায় গেলাম। কলিং বেল বাজাতেই আন্টি দরজা খুলে দিল। আসছো তুমি বাবা? জি আন্টি। ওইদিকে যাও, ওদের পড়ার টেবিলে পাবা। আচ্ছা বলে চলে গেলাম। দেখি দুই বোন মিলে ফোনে লুডো খেলছে। আমাকে দেখে তাদের ফোন রেখে দিল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি গিয়ে একটা চেয়ার টেনে বসে ওয়ালাইকুম আসসালাম। ওই তো আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? ভালো স্যার। কি, তুমি কথা বলো না কেন? ভাবতেছি আপনাকে কি বলে ডাকবো। ভাইয়া বলতে পারো। আমি ভাইয়া বলে ডাকতে পারবো না। তোমার যা খুশি ইচ্ছে তাই ডাকিও। এখন বলো তুমি কোন ক্লাসে পড়ো? এই তো স্যার, এই বছর ম্যাট্রিক পরীক্ষা দিব। আচ্ছা ফারজানা, তুমি? আমি পিএসসি পরীক্ষা দিব। তাহলে তো দুই বোন আজকে থেকে ভালো করে পড়তে হবে। স্যার এত পড়ে কি হবে, শেষে তো। এই চুপ করো, যত সব ফালতু চিন্তা মাথায় রাখো, বই বের করো। হ্যাঁ। আমি ফারজানার মিতুকে পড়িয়ে বুঝতে পারলাম তেমন ভালো ছাত্রী নয়। বুঝেই তো, বড় লোকের মেয়ে, টাকার অভাব নেই। মাস্টার একটার বদলে 5টা রেখে দেবে। আমি বাসায় এসে রাতের ডিনার করে ঘুমিয়ে গেলাম। সকালে রেডি হয়ে দোকানে চলে গেলাম। আঙ্কেলের কথা মতো আমার মতো আরও একটা ছেলে দোকানে কাজ করে। প্রথম দিন তেমন একটা কাজ করাই নাই, তবে বুঝতে পারলাম মালিক খুব ভালো মানুষ। আর আমার সাথে যে ছেলেটা কাজ করে নাম ফাহিম, আমার মতো গ্রাম অঞ্চল থেকেই এসেছে। রাতে কাজ শেষ করে যখন বাসায় যাব। তোমার বাসা কোথায়? এই তো সামনে। তোমার? আমার বিপরীত দিকে। ও আচ্ছা, তুমি কি একা থাকো নাকি? না, আমার কিছু ফ্রেন্ডের সাথে থাকি। এই দোকানে কতদিন হলো কাজ করো তুমি? অনেক দিন হয়ে গেছে, তবে মালিক খুব ভালো, এই জন্য যাই নাই।
আমিও তাই বুঝতে পারলাম। আচ্ছা তাহলে আজকে যাই। বাই। আমিও বাড়ির দিকে রওনা দিলাম। সামনে একটা ফুচকার দোকান দেখতে পেলাম। আমি ফুচকার দোকানে গিয়ে মিলির জন্য ফুচকা কিনে আবার বাসার দিকে যাচ্ছি। তবে আমি দোকানে বেশি রাত থাকি না। আঙ্কেল আগেই বলেছি আমি এত রাত পর্যন্ত থাকতে পারবো না, আমার টিউশনি আছে। সর্বোচ্চ 8টা পর্যন্ত দোকানে থাকি, পরে মিতুদের টিউশনি পড়াই। বাসায় এসে মিলিকে ফুচকা দিয়ে মিতুদের পড়িয়ে চলে গেলাম। এভাবে চলে গেল 1 সপ্তাহ। আজকে শুক্রবার, তাই সকালে একটু ঘুমিয়ে 9টার দিকে উঠলাম। ফ্রি হয়ে নাস্তা করলাম। নাস্তা শেষে সোফায় বসে আছি। ভাইয়া কি করিস? এই তো রে বোন, বসে আছি। কেন, কিছু বলবি? ভাইয়া, আচ্ছা বল, কি বলবি? মিতুর সাথে আমার কথা হয়েছে। ওদের স্কুলের পাশে একটা কলেজ আছে, খুব ভালো। মিতু বলেছে ওইটাতে ভর্তি হলে খুব ভালো হবে, আর মিতুও পরে এই কলেজে ভর্তি হবে। আচ্ছা তুই সেখানে ভালো মনে করিস, সেখানে যা, কোনোদিন ভর্তি হবি। আমি বলছিলাম কি কালকে ভর্তি হতে, কিন্তু আচ্ছা যা, কালকে ভর্তি হোস। সকালে আমার কাছ থেকে টাকা নিস। কিন্তু ভাইয়া, তুমি তো এখনো ও মাসের বেতন পাওনি। এসব চিন্তা তোর করতে হবে না, তুই শুধু ভালো করে পড়। আচ্ছা ভাইয়া। তোর বুঝি খুব কষ্ট হচ্ছে রে বাবা? আজকে তোর বাবা থাকলে হয়তো এমন হতো না। আরে আম্মু এসব বাদ দাও তো, যাও। আচ্ছা, আমি বাসনগুলো রেখে আসি। আমি বসে বসে ভাবছি, যা টাকা ছিল সব টাকা খরচ হয়ে গেছে। এখন টাকা পাবো কোথায়? ফাইমকে ফোন দিলাম। বন্ধু বল। আমার ফোনটা বিক্রি করে দিতে পারবি? কেন, তুই ফোন বিক্রি করে কি করবি? আমার মাসের বেতন এখনো অনেক দেরি আছে দিতে। এদিকে আমার ছোট বোন কলেজে ভর্তি হবে, তাই কিছু টাকার দরকার ছিল। আমি আজকে একটু ঘুরতে যাইতাছি, তোর বিকাশ নাম্বার বল, বিকালে আমি টাকা পাঠিয়ে দিব। না রে, লাগবে না, আমি টাকা জোগাড় করে ফেলবো। যা বলছি তাই কর। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, বেতন পেয়ে আগে তোর টাকাটা দিয়ে দেবো। আচ্ছা তা দিস, এখন নাম্বারটা দিয়ে দে মেসেঞ্জারে। দিতেছি। ফাইমকে নাম্বার দিলাম। বসে বসে চিন্তা করছি, আসলে ফাইম সাহায্য করে ভালোই করছে, নইলে ফোনটা বিক্রি করে দিতে হতো। আর এদিকে মিলিও কলেজে পড়ে, এখন ওকেও একটা ফোন কিনে দিতে হবে। আমাকে এর পাশাপাশি আরও কিছু করতে হবে। রাতে আঙ্কেলের বাসায় চলে গেলাম টিউশনি করাতে। আজকে তাহলে বন্ধ দাও নাই? না আঙ্কেল, ওদের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা, তাই ওরা যত পড়বে তত ভালো হবে। আমি আর কোনো কথা না বলে ওদের রুমে গিয়ে দেখি 2 বোন মিলে লুডো খেলছে। এটা দেখে আজকে আমার মাথা গরম হয়ে গেল। এমনি কিছু পড়া পারে না, আবার লুডো খেলে। আজকে পড়লে পড়াবো, না পড়লে আমি নিজেই চলে যাব। আমি গিয়ে 2 বোনকে কঠিন 2টা অঙ্ক দিলাম। স্যার এটা পারবো না, একটু বুঝিয়ে দেন। আমিও পারবো না ভাইয়া। কেন পারবে না? হ্যাঁ, সারাদিন কি করো? একটু ধমকে ছুড়ে বললাম। ভাইয়া এভাবে বলছেন কেন? তো কিভাবে বলবো? সারাদিন তো লুডো ভালোই খেলতে পারো, পড়তে বললে বলো পারি না। স্যার এমন আর হবে না। কি হবে না এমন? প্রতিদিন আমাকে সেই এক কথা বলো। সামনে যে এত বড় একটা পরীক্ষা, তার কোনো চিন্তা আছে? সারাদিন শুধু ফোন নিয়ে বসে থাকো, আর আমাকে দেখলে পড়ার কথা মনে হয়? এত কষ্ট করে তোমাদের বাবা মা যে পড়ায়, এই চিন্তা করো তোমরা? কি চায় না চায় তোমাদের কাছে তারা? এই চিন্তা আছে তোমাদের? তারা চায় শুধু ভালো করে পড়াশোনা করে বড় কোনো একটা চাকরি করো, এইটাই চাওয়া তোমাদের কাছে। তোমাদের মতো মেয়েরা কি করে জানো, এত কষ্ট করে যে বাবা মা পড়ায় সেই চিন্তা করেও না, প্রেম ভালোবাসা করে পালিয়ে যায়। যে বাবা মা তোমাদের 20টা বছর লালন পালন করে, আর সেই তোমরাই কিনা 1 মাসের সম্পর্ক করে একটা ছেলের সাথে পালিয়ে যাও। এটা চিন্তা করো না যে আমার বাবা মা যে এত কষ্ট করে আমাদের বড় করছেন, তাদের কি হবে? 1 মাসের ভালোবাসা পেয়ে চলে গেলা, 20 বছরের ভালোবাসা পেলে এসব না হয় বাদ দিলাম। এই যে আমি যখন এসে দেখি 2 বোন মিলে লুডো খেলো, আজকে যদি ফেল করো তোমার বাবা মা বলবে কি জানো? বলবে মাস্টারের সব দোষ, আর বলবে ভালো করে আমি তোমাদের পড়াই নাই। আমিও চাই তোমরা পড়াশোনা করে বড় কোনো একটা চাকরি করো। তাহলে আমি এটা তো বলতে পারবো আমার এক স্টুডেন্ট অমুক চাকরি করে। যদি আজকে থেকে ভালো করে পড়াশোনা করো তাহলে পড়বে, নইলে আমি আর তোমাদের পড়াবো না, অন্য কোনো মাস্টার দিয়ে যাবো। আর এভাবে কেঁদে লাভ নেই। এখন বলো পড়বা কিনা? পর যেন চোখের পানি মুছে। স্যার আজকে থেকে কথা দিলাম আর কোনোদিন পড়ার মাঝে অবহেলা করব না। স্যার আমিও আজকে থেকে ভালো করে পড়াশোনা করব। আমার কথা রাগ করলে মাফ করে দিও, আমি এভাবে তোমাদের বলতে চাই নাই। কি করবো বলো, তোমরা তা যা শুরু করছিলে এভাবে চলতে থাকলে তোমরা ফেল করতা। সরি স্যার, আর এমন হবে না। পকেট থেকে 2টা চকলেট বের করে 2 বোনকে দিলাম। আসলে এগুলো মিলির জন্যই কিনেছিলাম। এসবের কি দরকার ভাইয়া? আমার তরফ থেকে খাও, এত টাকা আমার কাছে নাই যে তোমাদের অন্য কিছু কিনে খাওয়াবো। স্যার এইটা অনেক বড় কিছু আমাদের জন্য। আচ্ছা আজকে তাহলে আমি যাই, তোমরা কি পড়বা না আমার সাথে চলে যাবা? না স্যার, আমরা পড়বো। আচ্ছা মনোযোগ দিয়ে পড়ো।
একটা কথা মনে রাখবা, তুমি যে জিনিসের পেছনে সময় দেবা, দেখবা আস্তে আস্তে তুমি এমনি সফল হয়ে যাবা। কাজটা যতই কঠিন হোক না কেন, তাই আমি বলি পড়ো, আর পরে অবশ্যই একদিন বড় কিছু করতে পারবা। বলে চলে যাচ্ছি। বাইরে এসে দেখে আঙ্কেল আর আন্টি দাঁড়িয়ে আছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের মেয়েদেরকে এভাবে বোঝানোর জন্য। আর না আঙ্কেল, ওরা প্রতিদিন বসে বসে ফোন টেপে, তাই একটু টাইট দিলাম যাতে বেশি পড়াশোনা করে। ভালো করছোস, আমাদের কথা তো একদমই শুনতে চাস না। আজকে থেকে শুনবে দেখবেন। আচ্ছা আঙ্কেল, আজকে যাই। ডিনার করে যাও আজকে বাবা। না আন্টি, আম্মু আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে হবে। আচ্ছা যাও। এভাবে প্রায় অনেক দিন চলে গেল। ফারজানা আর মিতুর মাঝে অনেক পরিবর্তন এসেছে। ওরা এখন শুধু পড়াশোনায় নিয়ে বিজি থাকে। আর আমার ছোট্ট বোন প্রতিদিন কলেজ যায়। মিতু এসে আমাদের বাসায় কলিং বেল বাজালো। আরে মিতু যে, চল ছাদে যাবো। আচ্ছা চল। ছাদে আসার পর এখন বল তোর কি অবস্থা? আমার তো খুব ভালো। তোর? আর আজকাল পড়াশোনায় খুব মনোযোগ দিলি। স্যার বলেছে পরে আমাদের অনেক বড় কিছু করতে হবে। ভালো, কিন্তু স্যারের প্রতি এত ভক্তি কেন? তোরে বলা যায় যদিও তোর ভাই। তোর কথা কিছু বুঝবো না, প্রথম থেকে বল। আসলে আমি তোর ভাইয়ের প্রেমে পড়েছি। এত কিউট তোর ভাই, প্রথম দেখায় আমার খুব পছন্দ হয়ে গেছে। আর ওই দিন যে কথাগুলো বললো, আমি তো শুনে আরো বেশি ক্রাশ খেয়ে গেছি। এখন তোর ভাইকে আমি নিজের স্বামী মনে করি। তুই এসব কি বলিস? আমার ভাইয়ের প্রেমে পড়েছিস? হ্যাঁ, আর তুই আমাকে ভাবি বলে ভাববি। দেখ মিতু, আমার ভাই এইসব একদম পছন্দ করে না। যদি জানতে পারে তোকে কিন্তু আর পড়াবে না। আমি জানাতে যাব কেন? তোর ভাইয়ের মন জয় করতে চেষ্টা করব। আর তুই একটু আমার বিষয়ে দেখিস না। আমি পড়বো না। ভাইয়াকে এমনি আমি অনেক ভয় পাই। আমি না তোর ভাবি। দেখ, মাথা খারাপ করবি না। ভাইয়া এমনি অনেক টেনশনে থাকে। তুই না আমার বেস্টু, আমাকে সাহায্য করবি না? আচ্ছা, আমি দেখবো ক্ষণে। আচ্ছা শোন, আগামীকাল আমাদের স্কুলে মন্ত্রী আসবে। তুই কিন্তু আমাদের সাথে যাবি। কে কে যাবে? আমি ফারজানা, তুই, বাবা আর তোর ভাই। ভাইয়াকে বলেছিস? না, রাতে বলবো। আচ্ছা, বলে দেখিস যায় কিনা। আমি দোকান থেকে এসে রাতে পড়াতে চলে গেলাম। সব পড়া শিখছো তো? জি স্যার। তাহলে আজকে নতুন পড়া পড়াই। স্যার, আপনার সাথে আমাদের কিছু কথা ছিল। বলো, কি বলবা? আগামীকাল আমাদের স্কুলে মন্ত্রী আসবে। আপনাকে কিন্তু আমাদের সাথে যেতে হবে। জীবনে কোনো মেয়ে দেখে এত ভালো লাগে নাই। টিভিতে একবার দেখেই মন্ত্রের উপর ক্রাশ খেয়ে গেছি। আর বাস্তবে না জানি কি হয়। আমার সাথে এমন হলে কেন, তাও আমার একটা মন্ত্রীর উপর। সাধারণ কোনো মেয়ের উপর ক্রাশ খেতাম, তাহলে হয়তো আমার ভালোবাসা সফল হইতো। কি চিন্তা করেন স্যার? তোদের স্যার যাবে বলতে হবে না। আর আঙ্কেল, আপনি যে? আমি ওই কথা বলতে আসছিলাম। কিন্তু আঙ্কেল, আমাকে যে দোকানে যেতে হবে। একদিন না গেছে কিছু হবে না, আমি বলবো নে। আচ্ছা আঙ্কেল। মিলিদের কিছুক্ষণ পড়িয়ে চলে গেলাম। সকালে রেডি হয়ে সবার সাথে রওনা দিলাম। স্কুলে গিয়ে দেখি খুব সুন্দর করে সবকিছু সাজানো হয়েছে। বুঝলি তো, মন্ত্রী আসবে বলে কথা। জানু, আমার সাথে আসো। কি বললা? স্যার বলছি। ও তাই বলো। এই কি বলিস এইসব? আমার স্বামীকে আমি যা পারি বলবো, তোর কি? তোর বাবা আছে সামনে, ভয় হয় না? ভয় পেলে ভালোবাসা হয় না। বোন, তুই চুপ কর। কি ফুসফুস করিস তোরা? কিছু না ভাইয়া। আমাদের সবার সামনে নিয়ে আঙ্কেল বসালো। আসলে আঙ্কেল এই স্কুলের শিক্ষক। আমি গিয়ে ওই পাশে বসি। স্যারদের সাথে তোমরা এখানে থাকো। আচ্ছা আঙ্কেল যান। আমরা দুই পাশে মিতু আর ফারজানা বসে, আর মিতুর সাথে মিলি। কি মিতু, তোমাদের মন্ত্রীর তো এখনো খবর নাই। আচ্ছা, ওনার নামটা কি? ওনার নাম সুমাইয়া। ওই তো, উনি এসে গেছে। অনেকগুলো গাড়ি এসেছে, বুঝতে পারলাম সবগুলো মন্ত্রীর বডিগার্ড হিসেবে এসেছে। সবাই ফুল দিয়ে বরণ করছে। যার কারণে মন্ত্রীর চেহারা দেখা যাচ্ছে না। মন্ত্রী যখন মঞ্চে উঠলো, দেখে তো আমি আবার নতুন করে ক্রাশ খেলাম। এত সুন্দর মানুষ কিভাবে হয়? আমার চোখগুলো মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। বুঝলাম না এটা কেন হচ্ছে। আমি তাও মন্ত্রী দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎ মনে পড়লো আমার পাশে তো আমার বোন আর ছাত্ররা আছে। তাই তাড়াতাড়ি মাথাটা নিচে নিলাম। আমার শুধু এখন সুমাইয়াকে দেখতে ইচ্ছে করছে। দেখছেন, মন্ত্রীর নাম ধরে বলে ফেলছি। কি করব বলেন? এত সুন্দর দেখতে, কখন যে কি বলছি বলতেই পারি না। কি করে যায়। মন্ত্রীর দিকে যদি এভাবে তাকিয়ে থাকি, তাহলে শুধু দেখতেই থাকবো। পরে আমার কোনো হুঁশ থাকবে না।
পরে বোন আর মিতুরা বলবে ক্রাশ খেয়েছি। এই তো মনে পড়ছে, লাইভ দেখবো এখান থেকে, তাহলেই তো হয়। ফোনটা অন করে লাইভ দেখতে লাগলাম। আপনারা অবাক হচ্ছেন তাই তো, মন্দিরকে সামনে রেখে লাইভ দেখছি কেন? আসলে সুমাইয়া অনেক সুন্দর, আর বাস্তবে যদি তাকে থাকি তাহলে সহ্য করতে পারবো না। ইস, ফোনে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এই পরি শুধু আমার জন্যই তৈরি হয়েছে। সবাই ভাষণ দিচ্ছে, কিন্তু কে কি বলছে সেদিকে আমার খেয়াল নেই। আমি শুধু সুমাইয়ার উপর তাকিয়ে আছি। ইস, একবার যদি একটা সুযোগ পাইতাম ওকে বিয়ে করতাম, কিন্তু তিনি তো আবার মন্ত্রী, তার কাছেই যেতে পারবো না। স্যার, আপনি সামনে দেখুন। আর আপনি এখানে বসে থেকে এখানের এই অনুষ্ঠানে লাইভ দেখছেন কেন বুঝতেছি না। আমার মনে হয় স্যারের মাথায় সমস্যা হয়েছে। এই তোমরা চুপ করো, অনুষ্ঠান দেখো, এত কথা বলিও না তো। ভাইয়া সামনে বসে ফোনের দিকে তাকিয়ে আছে, সবাই কি বলবে? তোদের কথা শেষ হলে চুপ করে বসে থাক, আর আমাকে তো শিক্ষা দিতে হবে না। বলতে ওরা চুপ হয়ে গেল। এখন সুমাইয়া ভাষণ দিচ্ছে। ওয়াও, ওর কণ্ঠটা তো সেই সুন্দর। তোর আমি এসব কি চিন্তা করছি, আমি কই আর ও কই, আমি বামন হয়ে চাঁদে হাত বাড়াতে যাচ্ছি, তা তো কোনোদিনও হবে না। থাক, প্রথম ভালোবাসা হয়তো দূর থেকেই ভালোবেসে যাব। এজন্য মানুষ বলে প্রেমে পড়বে মানুষ কত কিছুই না করে। সুমাইয়া কিছু কথা বলে নিচে এসে বসলো, আর এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে। দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হয়ে গেল। সুমাইয়ের সাথে অনেকেই দৌড়ে গিয়ে পিক তুলতে চেয়েছে, কিন্তু ওর বডিগার্ড আটকে ফেলেছে সবাইকে। আমার এটা দেখে খুব ভালো লাগলো। ও একটা মেয়ে মন্ত্রী, নইলে ছেলেরা কি না কি করে ফেলতো শুধু পিক তুলেই। মন্ত্রী চলে গেল গাড়ি নিয়ে। আমিও যে সিট থেকে উঠতে চাইছি। ভাইয়া দাঁড়াও, সবাই যাক আগে, নইলে ঝামেলা হয়ে যাবে। ঠিক বলস। সবাই যাওয়ার পর আমরা যাওয়ার জন্য উঠলাম। লাদেন, আরে এ লাদেন, দাঁড়া। আরে ফাহিম, যে তুই এখানে আসছস? কিন্তু তুই এখানে আইসস, আমাকে বলবি না? ভাইয়া, উনি কে? আমার ফ্রেন্ড মিলি। তুই মৃদুদের সাথে চলে যা, আমি একটু পরে আইতেছি। কেন ভাইয়া, কি করবেন? ওই তো ওর সাথে একটু কথা বলে আইতেছি। চল সবাই। ওদের তো চিনলাম না। একজন আমার বোন আর বাকি দুজন আমার ছাত্রী। ও আচ্ছা, তাই বল। আমি তো মনে করছিলাম তুই জিএফ নিয়ে আইসত। তোর কি যে বলিস না, আমার আবার গার্লফ্রেন্ড, যেই না চেহারা কুত্তা দেয় না পাহাড়। মামা, কি যে বলিস না যে তুই, আর তুই কিন্তু অনেক কিউট। বল, আরো বেশি করে বল। যদি এই কথাটা একটা মেয়ে বলতো তাহলে বিশ্বাস করতে পারতাম। দেখিস, তোর প্রেমে অনেকেই পড়বে। সেটা আমি মরে যাওয়ার পর। আচ্ছা, তুই এখানে কেন আসছস? তোর কাছে বলা যায়, তবে তুই কাউকে বলবি না কিন্তু। তুই ছাড়া এখনো আমি কারোর সাথে পরিচিত হতে পারি নাই, আর যা কটার সাথে পরিচিত হয়েছি সব কটাই গাঞ্জা ভর্তি। আসলে আমি না এই স্কুলের একটা মেয়েকে পছন্দ করি, কিন্তু বলতে পারি না। ভয়ে বলিস না তাই তো? খুব ভয় করে। মেয়েটার সাথে মনে হয় আজকে বইছিলি? না রে, এক সিট পিছনে বসছি। টেনশন করিস না, আমার ছাত্রী দিয়ে প্রপোজ করাবো নে। অনেক অনেক ধন্যবাদ। আরে ভুল বলে ফেলছি। কি ভুল বলছিস? আমার ছাত্রীদের কাছে আমি সব বলতে পারবো না। তুই এক কাজ কর, তুই নিজেই প্রপোজ করে দে। আরে, আমি যদি নিজেই প্রপোজ করতে পারতাম তাহলে কি তোরে আর বলতাম? ভয় পেলে প্রেম ভালোবাসা করার দরকার নাই, তাহলে বাদ দে। না না বন্ধু, আমি প্রপোজ করব। আচ্ছা ভালো, একটা দিন দেখে দুজনে ছুটি নিয়ে এই কাজটা করব। ঠিক বলছস। আচ্ছা, আমাদের বাসে চল। না রে বন্ধু, আরেক দিন। আগামীকাল আমার এইচএসসি এর রেজাল্ট দিবে, দোয়া করিস। অবশ্যই, তুই ভালো রেজাল্ট করবি, দেখিস। তুই পড়াশোনা করিস না? আমি এবার এইচএসসি পরীক্ষা দিব। তাহলে মনোযোগ দিয়ে পড়িস না কেন? যা পড়ি তাতেই চলবে। চললে ভালো। আচ্ছা যাই বন্ধু। হ্যাঁ যা, আমি বাড়ি থেকে রওনা দিলাম। মারিয়া, এই মারিয়া। জি ম্যাম। আমার জন্য যে একটা গোয়েন্দা বের করতে বলেছিলাম। সরি ম্যাম, তেমন কাউকে পাই নাই। অনেক খুঁজেছি, সবাই পরীক্ষায় ফেল করে। বুঝেছি, তোমাদের তারা কিছু হবে না। যাও আমার সামনে থেকে। একটা গোয়েন্দা খুঁজে বের করতে পারছো না। সরি ম্যাম, তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব বলে আশা করছি ম্যাম। তাড়াতাড়ি খুঁজে বের করো, এমনিই আমার শত্রু অনেক বেড়ে যাচ্ছে। কি করা যায়? জরুরি একটা গোয়েন্দা লাগবে। এই তো মনে পড়েছে, আজকে সেই অনুষ্ঠানে যাইছিলাম, ওইখানে একটা ছেলে ছিল যে সব সময় ফোন টিপছিল, কিন্তু আমার দিকে ভুলেও একটুও তাকায় নাই। এই বিষয়টা আমার হালকা নজর পড়ছে। যেই আমাকে দেখার জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে, কিন্তু ওই ছেলেটা আমার দিকে তাকায় নাই।
কেন বুঝতে পারি নাই। এক কাজ করলে কেমন হয়, ওকেই না হয় গোয়েন্দা দিয়ে দেখি। ছেলেটাকে কেমন জানি রহস্যময় লাগছে। মারিয়া, তাড়াতাড়ি এসো। জি ম্যাম, জি ম্যাম, কি হয়েছে? আমরা আজকে যে অনুষ্ঠানে যাইছিলাম সেইখানে আমাদের সামনে একটা ছেলে বসেছিল। অনেক ছেলে বসেছিল ম্যাম, আপনি কার কথা বলছেন? ওই একটা ছেলে বসে বসে ফোন চালাচ্ছিল না? জি ম্যাম, এই কথাটা আপনাকে আমি বলতে চেয়েছিলাম। ওর এত সাহস কিভাবে হয় যে আপনার সামনে বসে আপনার দিকে ছেলেটা একবারও তাকায় নাই, শুধু ফোন টিপে গেছে? আমি এই বিষয়টা খেয়াল করেছি। আপনাকে আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আমি মনে করছি এই ছোট বিষয়ে আপনি নাক গলাবেন না, তাই বলি নাই। কিন্তু হঠাৎ... ওই ছেলেকে খুঁজে বের করো। কেন ম্যাম? এত কথা বলতে বলেছি তোমাকে? যা করতে বলছি তাই করো। জি ম্যাম, কালকের ভিতরেই খুঁজে বের করব। যত তাড়াতাড়ি সম্ভব। জি ম্যাম। কি রে লাদেন, সেই অনুষ্ঠান থেকে এসে কোনো খাবার খেলি না? আম্মু খিদে নাই তো। ভাত দেওয়া টেবিলে আয় বলছি। আচ্ছা আম্মু, যাও আসছি। ফ্রেশ হয়ে খাবার খেলাম, যে এখন একটু ছাদ থেকে ঘুরে আসি। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম। ওয়াও, ছাদের পরিবেশটা তো আসলে অনেক সুন্দর। এক সাইড দিয়ে ফুলের বাগান আর হাওয়াটা তো দারুণ লাগছে। প্রতিদিন এখানে আসতে হবে, মগর সময়ই তো নাই। কি করেন স্যার? ও মিতু, মিতু আমার পাশে দাঁড়িয়ে। জি স্যার। ওই যেখানে সেখানে স্যার বলবা না। তাহলে লাদেন বলে ডাকি? দেখো আমি তোমার থেকে বড়, আর আমাকে ভাই বলে ডাকতে পারো। আমি ভাইটাই বলতে পারবো না। তাহলে কি বলবা? জামাই বলি। এই কি বলবা, একটু জোরে বলো। লাদেন যা বলবো? ও এটা আবার কি নাম, লাদেন যা? লাদেন যা মানে লাদেন ভাইজান। ও আচ্ছা, তাই বলো। আপনি এত বোকা মানে জানো? তা তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন? দূর স্যার, এসব বাদ দেন। আপনাকে একটা কথা বলতে পারি যদি অনুমতি দেন? বলবো। কি বলবা? মাইন্ড করতে পারবেন না কিন্তু। আচ্ছা বলবো, মাইন্ড করবা না তো? আপনার কি গার্লফ্রেন্ড আছে স্যার? তুমি সব জেনে কি করবা? আমি না আপনার স্টুডেন্ট, আপনার সম্পর্কে আমি কি কিছু জানতে পারি না? তাই বলে এসব কেউ জিজ্ঞেস করে? আমি করি স্যার, এখন বলেন প্লিজ প্লিজ। এত করে তো যেহেতু বলছো, তাহলে শোনো, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। সত্যি স্যার? হুম। ইয়াহু! আমার গার্লফ্রেন্ড নাই দেখে তোমার খুশি হওয়ার কারণ কি, বুঝতে পারলাম না। আপনিই তো আমার ভালোবাসা, আপনার গার্লফ্রেন্ড নেই তাই তো আমার লাইন ক্লিয়ার। এমনি তো কি চিন্তা করো? আচ্ছা স্যার, আমাকে সুন্দর লাগছে না? আসলে এতক্ষণ খেয়াল করি নাই যে আমি তো শাড়ি পরে আসছে। এক কথা অসাধারণ লাগছে তোমাকে। হ্যাঁ, অসাধারণ বললেই হলো? এটা বলতে পারেন না তোমাকে আমার বইয়ের মতো লাগছে? ধন্যবাদ স্যার। আগে তো বলছিলে স্যার ডাকবে না, এখন আবার স্যার ডাকছো। আমি যখন খুশি যা পারি তাই ডাকবো। তোমার সাথে এত কথা বলতে পারবো না। স্যার, আমি কিছু প্রশ্নের উত্তর জানতে চাই। তোমার মুখ দিয়েই আমি আই লাভ ইউ বের করব, দেখো। বলো, কি জানতে চাও? আচ্ছা স্যার, আইভি থেকে ভি বাদ দিলে কি থাকে? এটা তো খুব সিম্পল। আই থেকে লাভেরিয়া থেকে এরিয়া বাদ দিলে কি থাকে? লাভ থাকে। আর ইউরোপ থেকে রোপ বাদ দিলে কি থাকে? ইউ থাকে। এখন বাদ দিয়ে যে শব্দগুলো ছিল সেগুলো প্রথম থেকে বলেন তো দেখি, আপনার মনে আছে কিনা? ওই প্রথম শব্দ আই, তারপর লাভ, পরে ইউ, সব মিলিয়ে আই লাভ ইউ। আই লাভ ইউ টু লাদেন যা। এই কি সব উল্টা প্রশ্ন করছো? আবার বলো আই লাভ ইউ টু, এসবের মানে কি? পিচ্ছি মেয়ে, এখনো মুখ টিপে দুধ পড়বে, সে আসছে উল্টা পাল্টা কথা বলতে। দেখেন স্যার, আমি একদম পিচ্ছি না। পিচ্ছি বলে আবার পিচ্ছি না, এখনো তো দুধের ভাত পড়ে নাই। দেখেন দেখেন তো পড়ে নাই কিনা। মিতুর এই ব্যবহারে আমি অবাক হয়ে গেলাম। আর মিতু মুখ একদম আমার মুখের সামনে, কেউ দেখলে মনে করছে আমরা লিপ কিস করছি। কি করিস আপু তোরা? ফারজানের কথা শুনে মিতু আমার কাছ থেকে দূরে সরে গেল। আসলেই আমার চোখে কি জানি পড়েছিল, এইটা স্যারকে দেখাতেই ছিলাম। কি ব্যাপার, মিথ্যা বললো কেন? আর মিতুর ব্যবহার তো আমি কিছু বুঝতে পারছি না। মিতু আমার কাছে কি চাই?
তোর এসব আমি কি চিন্তা করছি, এসব চিন্তা করে আমার লাভ নেই। আমি যাই, তোমরা দুই বোন মিলে কথা বললো। স্যার আপনি একটু থাকেন, একটু আড্ডা দিই। না, আমার কাজ আছে বলে নিচে চলে গেলাম। আপু মিথ্যা বলবি না, তুমি স্যারের সাথে কি করছিলি? চোখে কিছু পড়লে চোখ লাল থাকবে, কিন্তু তোর চোখ তো কিছুই হয় নাই, দেখে বোঝা যাচ্ছে। এই রে, ধরা খেয়ে গেলাম। আরে না, হয়েছে কি? দেখ আপু, সত্যি কথা বল, আমি মিথ্যে একদমই পছন্দ করি না। আমি না স্যারকে ভালোবেসে ফেলেছি। কি বলিস, তোর মাথা খারাপ হয়ে গেছে? সত্যি আমি স্যারের প্রেমে পড়েছি। কিন্তু ভাইয়া মেনে নিবে তোকে? এই জন্যই তো এত কিছু করছি, ওর মন পাওয়ার জন্য। দুলাভাই খুব কিউট। আচ্ছা নিচে চল, অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, আর ভালো লাগছে না। আমি থাকলে ভালো লাগবে কিভাবে? স্যার থাকলেই তো ঠিকই ভালো লাগতো। লাদেন, লাদেন, এই লাদেন, হ্যাঁ আম্মু, এত ডাকছো কেন? তোর রেজাল্টের খবর কি? কালকে দিবে। রেজাল্ট পাওয়ার পর কি কোথাও ভর্তি হবে? দেখি আম্মু, চিন্তা ভাবনা করে রাতে মিতুদের পড়াতে চলে গেলাম। প্রতিদিনের মতো পড়াচ্ছি। মিতু আজকে আমার সামনে বসছে আর ফারজানার সাইডে। ফারজানা আমার পায়ে কে জানি পা দিয়ে ঘষছে। আমি ফারজানার দিকে তাকিয়ে দেখি মনোযোগ দিয়ে পড়ছে, মিতু মনোযোগ দিয়ে পড়ছে। তাদের এসবের কোনো খেয়াল নেই, কিন্তু আমার পা ঘষছে কি? কারণ আমার ভীষণ রাগ হচ্ছে। ঘষতে ঘষতে একবারে আমার প্যান্টের ভিতরে পা নিয়ে যাচ্ছে। রাগে আমার মুখ লাল হয়ে যাচ্ছে। এত বড় সাহস কার হলো? নিচেও আবার দেখতে পারছি না। এই তোমরা দুই বোন বলো তো, একটা মানুষের শরীরের পা কয়টা? রাগে এই কথাটা বললাম, এটা বলতে পাটা সরিয়ে ফেললো। হঠাৎ এই প্রশ্ন করছেন কেন স্যার? যা বলতে বলছি তাই বলো। কেন স্যার, একটা মানুষের শরীরে তো দুটো পা থাকে। আর দুইটা মানুষের শরীরে মোট কটা পা থাকে? 4টা পা। একটা পা। মনে করো আমি কেটে ফেলছি, আর এখন কটা পা থাকে? স্যার 2টা পা থেকে একটা পা কেটে ফেললে একটা পা থাকবে, তাই না? আপু আপু মানে স্যার। এখন মনোযোগ দিয়ে পড়ো, আর এসব যাতে না হয়। স্যার আমি একটু আসতেছি। কোথায় যাবা পড়া রেখে? স্যার ভেতর থেকে যাব আর আসবো। আচ্ছা যাও। একটু পর মিতু হাতে করে কি জানি নিয়ে আসলো। স্যার নেন, এটা আপনার জন্য, আমি রান্না করেছি। কি রান্না করছো? স্যার নুডলস। খেতে পারবো তো? স্যার আপনি কি মনে করেছেন আমি রান্না করতে পারি না? আচ্ছা দাও, তোমরা খাবো না? আমরা অনেক খাইছি স্যার, এখন আপনি খান। খেয়ে বুঝতে পারলাম অনেক ভালোই হয়েছে। ভালো হয়েছে স্যার। অনেক অনেক ভালো হয়েছে। তুমি তো দেখি খুব সুন্দর রান্না করতে পারো। বিয়েটা করেন, আরো ভালো করে রান্না করব। কিসের বিয়ে? আরে স্যার বলছি, এই নুডলস তো বিয়ে বাড়িতে রান্না করে, তাই না? বিয়ে বাড়িতে নুডলস রান্না করে তোমাকে কে বলছে? তাহলে কি রান্না করে? যাক বাবা, শুনে নাই তাহলে। তোমার বাবাকে জিজ্ঞেস করেও বলবে না। আর তোমার ব্যবহার আমি ঠিক বুঝি না, আস্তে আস্তে কেমন জানি হয়ে যাচ্ছ তুমি। কেন স্যার, কি করেছি আমি? এত কথা বলতে পারবো না। আজকে আসি ভাই, আমি চলে গেলাম বাসায়। কি রে আপু, তুই তো আজকে ধরা খেয়েই গেছিলি। আর স্যার এমন অদ্ভুত প্রশ্ন করছিল কেন? আমি পা দিয়ে ঘষছিলাম। ও এই জন্য? এটা করা কি ঠিক? কি ঠিক কি না ঠিক তোর বলতে হবে না। তাহলে প্রপোজ করে দে। পরীক্ষার পর, নইলে পড়াতে আসবে না। চলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দোকানে চলে গেলাম। কি খবর লাদেন? এই তো ঠেলাগাড়ির মতো। তোর? ভালো। আজকে না আমাদের বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু মালিক কই আজকে? আজকে আসবে না, কোথায় জানি উনি গিয়েছে। তাহলে আজকে দুইজন থাকতে হবে? ফাহিম, আমার মাথায় এক বুদ্ধি এসে। কি বুদ্ধি? তোর গার্লফ্রেন্ডের ফেসবুক আইডির চার্জ দে, তাহলেই তো হয়ে যায়। পৃথিবীতে সাদিয়া নামে কত আইডি আছে তার কোনো ঠিক নাই। পরে দেখা যাবে এক সাদিয়াকে রেখে আরেক সাদিয়ার সাথে প্রেম করছি। এটাই তো ভালো, দুইটা গার্লফ্রেন্ড হয়ে যাবে। এত গার্লফ্রেন্ড দিয়ে আমি কি করব? বেডা পারলে তুই কর। না ভাই, দরকার নেই। কথা বলি আর সদাই বিক্রি করি। দেখতে দেখতে 12টা বেজে গেল। কিরে লাদেন, 12টা তো বেজে গেল, তোর রেজাল্টের খবর কি? দাঁড়া দেখতেছি বলে ফোন দিয়ে চার্জ দিলাম। দেখি আলহামদুলিল্লাহ পাস করছি, 4.51 পেয়েছি। কি খুশি মনে হচ্ছে? অবশ্যই অনেক খুশি। 4.51 পেয়েছি। তাহলে তো ভালোই, তুই মিষ্টি খাওয়া।
বেঁচে থাকলে খাবি নে। বাড়িতে যাবি না? না রে, আজকে এমনি মালিক আসে নাই, তোর একা রেখে কি হয়ে যায় বল? যা, সমস্যা নেই, আমি একা পারবো। আরে থাক, তোর এই কষ্ট দিয়ে লাভ নাই বলে কাজ করতে লাগলাম। বিকেল 4:15 হয়ে গেল। হঠাৎ দুটো পুলিশের গাড়ি আর মাঝখানে একটা মাইক্রো। পুলিশগুলো গাড়ি থেকে নেমে মাইক্রোর দরজা খুলে দিল। লাদেন, এইটা সেদিনের মেয়েটা না? ও তাই তো আমার মনে হচ্ছে, মন্দিরের সাথে যে মেয়েটা ছিল সেই মেয়েটাই তো। হুম, এই সে মেয়ে মন্ত্রীর সাথে ছিল। কিন্তু এই মেয়ে এখানে কি করে? তুই কি কোনো অপরাধ করছস? আরে বেটা, আমি আবার কি করব? দেখ, আমাদের দোকানের দিকে আসছে, আমার তো খুব ভয় হচ্ছে। বলতে বলতে দোকানে এসে গেল। ফাইম ভয়ে ভয়ে বলল, আসসালামু আলাইকুম ম্যাম, কিছু লাগবে? ওয়ালাইকুম সালাম। লাগবে দেখেই তো আসছি, সাথে পুলিশ দাঁড়িয়ে আছে। জি ম্যাম, কি লাগবে বলেন, আমরা দেওয়ার চেষ্টা করব। তোরে লাগবে, চল। কি বলছেন ম্যাম? বলছি না তোরে লাগবে, চল। আমি মনে মনে চিন্তা করছি, ওই দিন বসে বসে ফোন টিপছিলাম দেখি কি আমাকে ধরে নিয়ে যাবে। ম্যাম, আমাকে মাফ করে দেন দয়া করে, আমাকে পুলিশে দেবেন না। আমার মা আর বোনের আমাকে ছাড়া আর কেউ নাই। এত কথা বলিস কেন? সাথে আসতে বলছি, আসবি নাকি তুলে আনতে হবে? কিরে, তুই কি কিছু করছস? সেদিন অনুষ্ঠানে বসে ফোন টিপছিলাম, মন্দিরের উপর একবারও তাকায় নাই দেখি, এই জন্যই মনে হয়। ম্যাডাম, মাফ করে দেওয়া যায় না, আমরা গরিব ঘরের ছেলে মেয়ে। সে কখন থেকে দেখছি কথা বলে যাচ্ছিস। আরে বলছি তো তোর কিছু হবে না, চলে আসবি। সত্যি তো ম্যাম? সময় নষ্ট না করে এখন চল। আমি দোকান থেকে বের হলাম, মায়ের সাথে মাইক্রোতে বসলাম একই পাশে, আর মাইক্রো চলতে লাগলো। কিছু না মনে করলে একটা কথা বলতে পারি ম্যাম? মারি আমার দিকে চেয়ে, বল। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ম্যাম? ম্যাডাম বলছে তোরে নিয়ে যেতে। ওই যে মেয়ে মন্ত্রী যার সাথে আপনি থাকেন। মেয়ে মন্ত্রী কি রে, সম্মান দিয়ে কথা বল, ম্যাডাম বলবি ম্যাডাম। কেন আমাকে তার কাছে নিয়ে যাচ্ছেন? কি জন্য তোরে ডাকছে আমি বলতে পারবো না। আচ্ছা, আপনার নাম কি ম্যাম? নাম দিয়ে কি করবি? যদি কোনো সময় বিপদে পড়ি আপনার নাম বলে দিয়ে যদি বাঁচতে পারি। আমার নাম মারিয়া। আর তুই এত কথা বলিস কেন? চুপ করে বসে থাক। আমার নাম লাদেন। আমি তোরে তোর নাম বলতে বলছি? একসাথে বসে যাচ্ছি, পরিচিত তো হওয়া দরকার। আসলে এই মায়ের সাথে বলে কলিজার একটু সাহস এলো। এই, তোরে কি পুলিশের গাড়িতে দেওয়া লাগবে? না, এই যে চুপ করলাম। আমি চুপ করে বসে আছি। কিছুক্ষণ পর গাড়ি গিয়ে একটা বাসের সামনে গিয়ে থামলো। পুলিশ এসে দরজা খুলে দিতে আমি গাড়ি থেকে নামলাম। যাই হোক, পুলিশও দেখে আমাকে সম্মান দিল। গাড়ি থেকে নেমে তো আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর বাড়ি, কি সুন্দর মাঠ, আর বাসার পাশে একটা ছোট ফুলের বাগান। চারপাশের পরিবেশটা এত সুন্দর, বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না। মন্ত্রীর বাড়ি বলে কথা, আর চারদিকে বডিগার্ড গিয়ে আছে বাসাটার। এই, আমার পিছনে পিছনে আয়। জি ম্যাম বলে মারিয়ার পিছনে পিছনে যেতে লাগলাম। মারিয়া কলিং বেল বাজাতেই এক কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, আমাকে মন্ত্রীর বাসায় কেন আনা হলো। বাসার ভিতরে গিয়ে দেখি সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে, আর সুমাইয়া ম্যাম সবার মাঝখানে বসে আছে। ম্যাম নিয়ে আসতে ছেলেটাকে। অফিসে যায় তা সরাসরি বাইরে আসার কি দরকার ছিল? ম্যাম, আমার মনে হয়েছিল এই বিষয়টা যেন কেউ জানতে না পারে, তাই গোপনে নিয়ে আসছি আপনার বাড়িতে। আচ্ছা যাও আমার কেবিনে ওকে নিয়ে, আমি আসছি। জি ম্যাম, এই চল। আমি মারিয়ার পেছনে পেছনে যেতে লাগলাম। একটু পর অফিসের মতো একটা রুমে নিয়ে গেল। এখানে মনে হয় সুমাইয়া ম্যাম কাজ করে। আচ্ছা মারিয়া ম্যাম, আপনি আর আমি তো বয়সে এক সমান। তো আপনাকে শুধু ম্যাম বলতে ভালো লাগে না, মারিয়া বলি। দেখ, সম্মান দিতে শেখ। আমি যখন তোমার সাথে একা থাকবো তখন শুধু মারিয়া বলবো, আর বাকি সময় ম্যাম বলবো। প্লিজ প্লিজ। মারিয়া কিছুক্ষণ আমার উপর তাকিয়ে, আচ্ছা বলিস যা। আর তুই এত কিউট কেন বলতো? এই তো চান্স নেওয়ার সময় হয়ে গেছে। কেন, আপনার বুঝি আমাকে পছন্দ হয়েছে? লিমিটের ভিতরে থাক। আচ্ছা, আপনার মতো সুন্দর একটা মেয়ে কেন একটু পরপর রেগে যায় বুঝি না। এই চাকরিটাই এমন রে। সুমাইয়া, ছেলেটা কে রে? সেটা তোমাদের জেনে লাভ নাই। ছেলেটা খুব সুন্দর আছে, তোর সাথে খুব মানাবে। দেখো আবু, আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না, তাই এইসব কথা আমার সামনে বলবা না একদম। আর কত এভাবে একা থাকবি বল? হঠাৎ যদি মনের মতো কাউকে পেয়ে যাই তাহলে বিয়ে করব। আচ্ছা বাবা, আমি এখন যাই,
ওরা আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা তুমি থাকো, দেখি আমি ম্যাম এখনো আসছে না কেন। তোমার যেতে হবে না, এই দেখো চলে আসছে। ম্যাম আমি থাকবো নাকি বাইরে চলে যাব? বাহিরে গিয়ে দাঁড়াও। জি ম্যাম। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। সুমাই গিয়ে গিয়ে চেয়ারে বসলো। আমি দাঁড়িয়ে থেকে বললাম, আসসালামু আলাইকুম ম্যাম। খুব ভয়ে ভয়ে বললাম। একজন মন্ত্রীর সামনে কথা বলছি, ভাব থেকে আর শিউরে উঠছে। আর সুমাই একটা গেঞ্জি পরছে, এত সুন্দর লাগছে, মনটা চাইছে এখনই বিয়ে করে ফেলি। ইস, এত সুন্দর লাগছে কেন? ওয়ালাইকুম সালাম। নিচে বসো। না ম্যাম, এভাবে ঠিক আছি। নিচে বসতে বলছি, বসো, দাঁড়িয়ে থাকতে লাগবে না। ম্যাম আমি একজন সাধারণ মানুষ, আপনি একজন মন্ত্রী, আপনার সামনে কিভাবে বসি ম্যাম? বসার কথা বলবেন না ম্যাম প্লিজ, এভাবে ভালো লাগছে আমার। আজকে এত সম্মান করছো আমাকে? সেই দিন এই সম্মান কই ছিল তোমার? আমি বুঝতে পারছি কোন দিনের কথা বলছে। ওই যে অনুষ্ঠানে বসে বসে সুমাইয়া লাইভ দেখছিলাম, ওই দিনের কথা বলছে। সত্যি কথা বলা যাবে না, নইলে ধরা খেলে জামিন নেই। আসলে ম্যাম ওই দিন আমার ফোনে কী জানি সমস্যা হয়ে পড়েছিল, তাই ভয় পেয়ে গেছিলাম। তাই ফোনটা টিপে ঠিক করতে করতে আপনার অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এই জন্যই দেখতে পাই নাই। আর আমি গরিব ঘরের ছেলে তো ম্যাম, আমার আরেকটা ফোন কেনার মতো সামর্থ্য নাই। বুঝতে পারলাম। আচ্ছা এখন বলো, তোমার নাম কি? জি ম্যাম, লাদেন। কারোর সামনে নাম বলতে হলে সম্পূর্ণ নাম বলতে হয়, জানো না? আসলে ম্যাম আমার খুব ভয় লাগছে, সত্যি কথা বললেই ফেললাম। ভয় পাওয়ার কিছু নেই, নির্ভয় বলো। জি ম্যাম, আমার সম্পূর্ণ নাম শেখ লাদেন ইসলাম তানজিম। আর আমার পরিবারে মা আর বোন আছে, বাবা নেই। আর আমি একটা ছোট্ট দোকানে কাজ করি। বুঝতে পারলাম। তোমাকে এখানে কি করতে নিয়ে আসছি জানো? না ম্যাম, কেন আমাকে এখানে নিয়ে আসছেন আমি কি জানতে পারি? অবশ্যই। তোমাকে আমার গোয়েন্দার জন্য রাখা হবে, মানে আমার কে কে শত্রু সব কিছু তোমাকে গোপনে খবর রাখতে হবে, পারবা তো? জি ম্যাম অবশ্যই, কিন্তু এসব কিভাবে করতে হয় আমি তো কিছুই জানি না। সব তোমাকে শিখিয়ে দেওয়া হবে, আর কেউ যাতে বুঝতে না পারে তুমি আমার জন্য কাজ করছো। জি ম্যাম, তবে আমি কি দোকানের চাকরি ছেড়ে দেবো? অবশ্যই। আচ্ছা ম্যাম। টাকা নিয়ে চিন্তা করো না, 50,000 টাকা মাসে তোমাকে দেওয়া হবে। মনে মনে বললাম, এই চাকরি তো আমার বাপ দাদার 14 গোষ্ঠী করবে, আমার তো টাকা দরকার টাকা। আর ক্রাশের সাথে কাজ করার মজাই আলাদা, চোখে তো দেখতে পারবো। আমি আবারও বলছি, তুমি যে আমার জন্য কাজ করবা এই কথাটা যেন কেউ জানতে না পারে, এমনকি তোমার আপনজনও না। জি ম্যাম, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কেউ জানতে পারবে না। হয়তো আমার নজর পড়ে সুমাইয়ার মুখের দিকে, সুমাইয়ার কথা বলার সময় অনেক সুন্দর লাগে, এখন তো আরো কাছ থেকে দেখছি। ইস, ওর মতো যদি একটা মেয়েকে বিয়ে করতে পারতাম তাহলে জীবনে আর কিছুই লাগতো না। এখন তুমি যেতে পারো, আর কালকে ঠিক 9টায় এই জায়গায় থাকবে, তোমাকে সবকিছু শিখিয়ে দেওয়া হবে। জি ম্যাম। আমি আস্তে আস্তে রুম থেকে বের হতেই কে জানি ডাক দিল। এই ছেলে, এই দিকে আসো তো। আমি মাথা নিচু করে গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি আঙ্কেল, আমিও ভালো আছি। তোমার নাম কি? আগের মতো আর ভুল করবো না। জি আঙ্কেল, শেখ লাদেন ইসলাম তানজিম। ভালো নাম। তোমার বাবা কি করে? জি আঙ্কেল, আমার বাবা নেই, উনি মারা গেছেন। সরি, তুমি মন খারাপ করিও না। আর না আঙ্কেল, সমস্যা নেই। এখন তুমি যেতে পারো। জি আঙ্কেল বলে বেরিয়ে পড়লাম। বাইরে গিয়ে দেখি মারিয়া দাঁড়িয়ে আছে। এ মারিয়া, কি করস? মারিয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সরি মারিয়া ম্যাম। ম্যাম কি বলছে তোরে? বলছে আপনার সাথে নাকি আমার বিয়ে করিয়ে দেবে। আমাকে তোর ভয় হয় না? এই যে এত বডিগার্ড দাঁড়িয়ে আছে, এদের যদি বলি সবাই তোরে ধরে নিয়ে যাবে। আপনার মতো ভালো একটা মেয়ে এমন করতে পারে না। আচ্ছা আমি যাই, ম্যাম মনে হয় আমাকে ডাকছে। কোথায় যাবেন? আমাকে বাসায় কে নামিয়ে দিয়ে আসবে? কেন, তুই একা একা চলে যা। তাহলে আমার যাওয়ার টাকা দিন, আমি চলে যাই। বাবা এই নে, এইখানে 200 টাকা আছে, এখন আমার সামনে থেকে যা, মাথা খেয়ে ফেলছিস। বাসা থেকে বের হয়ে একটা দোকানে গিয়ে কিছু মিষ্টি কিনে বাড়ি থেকে রওনা দিলাম। দেখতে দেখতে বাসায় এসে পড়ছি। কলিং বেল বাজতে মিলি এসে দরজা খুলে দিল। ভাইয়া তোর হাতে কি? বলা যাবে না। বল না ভাইয়া প্লিজ। আমাকে ডাক দে। আম্মু আম্মু। কি হয়েছে? গরুর মতো এত চেঁচামেচি করছিস কেন? আমি গরু? এমিলি চুপ কর বলছি। আর আম্মু, এ নাও মিষ্টি খাও। কিসের মিষ্টি?
দুইটা ভালো নিউজ আছে। তাড়াতাড়ি বল ভাই, কি নিউজ? আমি পরীক্ষায় পাশ করছি, আর 2 আমার চাকরি হয়ে গেছে মা। মাস শেষে 50,000 টাকা বেতন। কি সত্যি? এই দেখো, আমি কাঁদছো কেন? আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো। ভাইয়া, কিসের চাকরি হয়েছে তোর? সেটা বলা যাবে না, তবে এটা চিন্তা করবো না। আমি কখনো খারাপ পথে টাকা ইনকাম করব না। আমি জানি তো, আমার ভাইয়া কত ভালো। রাতে মিতুদের পড়াতে চলে গেলাম। প্রতিদিনের মতো খুব সুন্দর করে পড়াচ্ছি, কারণ সামনে ওদের পরীক্ষা। হঠাৎ আমি খেয়াল করলাম মিতু কেমন করে আড়াল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতে আবারও নিচে তাকায়। কি মিতু, আমার দিকে এভাবে তাকিয়ে থাকো কেন? কই স্যার, আমি তো বাইরের দিকে তাকিয়েছি। আজকে প্রথমবারে কিছু বললাম না, দ্বিতীয়বার যেন আমার না হয় মনে রাখিও। মিতু কোনো কথা বলে না, আর ফারজানা শুধু মুচকে হাসছে। ওরা 2 বোন যে কখন কি করে বুঝিই না কিছু। পড়া শেষে বাইরে এসে দেখে আঙ্কেল সোফায় বসে আছে। আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলি। আঙ্কেল, আসলে আমি দোকানের চাকরিটা করতে পারবো না, আমার অন্য জায়গায় চাকরি হয়ে গেছে। সেটা তো খুব ভালো কথা, কিন্তু কিসের চাকরি হয়ে গেছে এত তাড়াতাড়ি? আসলে আঙ্কেল, আমি যেখানে কাজ করি ওটার মালিক না করছে বলার জন্য কয়েকদিন পর ওই কোম্পানির সবার সামনে আসবে। মিথ্যা বললাম। আচ্ছা, আমি বলবো নে। দোকানের মালিককে? আর তোমার 1 মাসের বেতন কি দিয়েছে? না আঙ্কেল, আজকে দেওয়ার কথা ছিল। আচ্ছা, আমি বলবো নে, তুমি কোনো চিন্তা করিও না। ধন্যবাদ আঙ্কেল বলে বাসায় চলে গেলাম। ভাবছেন এত টাকা বেতনের চাকরি করব, তাও কেন টিউশনে বাদ দিই না কেন? আসলে যিনি আমার বিপদের সময় পাশে ছিলেন তার কথা তো আর ভুলে যেতে পারি না। আর বড় কথা হলো, আমার তো আর বাসা ভাড়া দিতে হয় না, এই টিউশনিতেই চলে যায়। রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম। তবে সকালে যখন ঘুম ভাঙা অবস্থা, তখন মনে হলো কে জানি আমার মাথা টিপে দিতেছে। আমারও অনেক ভালো লাগছে, তাই শুয়েছি। হয়তো আমার মা নইলে আমার বোন মাথা টিপে দিচ্ছে, এই মনে করে শুয়ে আছি। কিন্তু হঠাৎ আমার ঠোঁটের উপর কিস করতেই আমি লাফিয়ে উঠলাম, কিন্তু সামনে কাউকে দেখতে পেলাম না। কি ব্যাপার? তো এতক্ষণ এখানে কে ছিল? নাকি স্বপ্ন দেখছিলাম? তোর কিছুই বুঝতে পারছি না। নাকি সকাল সকাল আমার মাথায় খারাপ হয়ে গেছে? ঠোঁটে হাত দিয়ে দেখি হাতে লিপস্টিক লাগানো। তার মানে এখানে সত্যি সত্যি কেউ এসেছে। আয়নার সামনে গিয়ে ঠোঁটে লিপস্টিক মুছে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি আম্মু, মিতু, মিলি, ফারজানা সবাই একসাথে নাস্তা করছে। কি ব্যাপার? আজকে দেখি সবাই একসাথে নাস্তা করছে, তার মানে আমার রুমে কেউ গিয়েছিল। জিজ্ঞেস করবো নাকি করবো না? দাঁড়িয়ে আছো কেন? বস এখানে। আম্মুর কথা মতো বসলাম। মিতু দেখে মুসকে মুসকে হাসছে। আম্মু, আমার রুমে কি কেউ গিয়েছিল আমাকে ডেকে তোলার জন্য? মিতু গিয়েছিল। কি? এত অবাক হওয়ার কি আছে? আমি মিতুর উপর বড় বড় চোখে তাকাতে মিতু নিচে তাকিয়ে নাস্তা করতে লাগলো। ভাইয়া, আমার মনে হয় আজকে তোর দিনটা অনেক ভালো যাবে। আমার দিন এমনি ভালো যাবে, সেটা তোর বলতে হবে না। কোনো মতে নাস্তা করে রুমে গেলাম। মিতুর সাহস দিনে দিনে বাড়ছে, ওকে কিছু একটা বলতে হবে। কি আবার বলবো? ওর তোর সামনে পরীক্ষা, পরে দেখা যাবে উল্টাপাল্টা কাজ করে বসে আছে। কি করা যায়? তোর কিছুই তো মাথায় ঢুকছে না। এখন থেকে আমাকে মিতুর সামনে কম যেতে হবে। রেডি হয়ে মাকে বলে বাসা থেকে বের হলাম। একটা রিক্সা নিয়ে ম্যামের বড় জায়গা মতো যেতে লাগলাম। হঠাৎ দেখি পকেটে থাকা ফোনটা বাজতেছে। দেখি ফাহিম কল করছে। রে ফাহিম, কেমন আছিস? ভালো আর থাকি কই? শুনলাম নাকি তুই নতুন চাকরি পেয়েছিস। তোর কপাল তো খুলে গেছে বন্ধু। চিন্তা করিস না, তোর জন্য আমি চাকরির ব্যবস্থা করব। তাহলে তো খুব ভালো হয় বন্ধু। মাসের টাকা দিছে? আজকে দিবে, আর তোর টাকাগুলো আমি নেব নে, পরে তোর বিকাশ নাম্বারে ছেড়ে দিব। আচ্ছা, আর তোর টাকাগুলো রেখে দিস। এখন তুই কই যাস? ট্রেনিংয়ে। আচ্ছা যা। বলেই ফ্যান রেখে দিল। কিছুক্ষণ পর আমি সেই জায়গায় চলে আসলাম। রিক্সাওয়ালার ভাড়া দিয়ে হেঁটে হেঁটে একটু সামনে গেলাম। দেখি 5 জন মানুষ দাঁড়িয়ে আছে। আমি যেতেই বললো, আপনি কি লাদেন? আমি বললাম বলতেই তারা একটা রুমে নিয়ে গেল। এখানে তেমন কেউ নেই আমাদের ছাড়া। আমাকে কিভাবে কি করতে হবে, বিপদে পড়লে কিভাবে বাঁচতে হবে, আর কিভাবে গোপন খবর রাখতে হবে, একে একে সব লেখাতে লাগলো। কখন যে রাত 1টা বেজে গেল বলতে পারে না। তারা আমাকে সবকিছু শিখিয়ে বিদায় দিয়ে চলে গেল। এখন শুধু আমি একা দাঁড়িয়ে আছি। মনে মনে চিন্তা করতে লাগলাম, এত রাতে তো মনে হয় না একটাও গাড়ি পাবো। কি করে যায়? তোর সাথেও তো কেউ নাই। পর্দা অচেনা নাম্বার থেকে একটা কল এলো। এত রাতে আবার কে ফোন করছে? ফোন রিসিভ করে কে বলছেন? এই, তুই কথা বলবি না। তোর জন্য ম্যাম এখন আমাকে ছুটি দেয় নাই। আরে মারিয়া যে, আমি আবার কি করছি গো মিস মারিয়া? তোর জন্য ম্যাম আমাকে এখনো বাড়িতে যেতে দেয় নাই। বলছে তোর ট্রেনিং কখন শেষ হবে এর খেয়াল রাখতে। ভালো করছে, কারণ আমাকে এখান থেকে নিয়ে যা। একটাও গাড়ি নেই এখানে। আমি পারবো না, তুই এখন একা একা বাড়িতে যা। তুই যে এই কথাগুলো বললি সবগুলো আমার ফোনে কিন্তু রেকর্ড হইতেছে। ম্যামকে যখন শোনাবো তখন মজা বুঝতে পারবি।
তোর কাছে মাপ চাই, আমি ড্রাইভার পাঠাইতেছি। আচ্ছা তুই এখন চলে যা বাড়িতে, এমনি অনেক রাত হয়ে গেছে। আর আমি যে তুই তো করি বলছি, মাইন্ড করলি না তো আবার? আরে না, আচ্ছা তুই গাড়ি আসলে চলে যাস, হ্যাঁ? আমার জন্য তো চিন্তা করতে হবে না। তোর জন্য আমি চিন্তা করি। ছেলেরে খেয়ে দিয়ে তো আমার কাজ নাই, ম্যাম বলছে দেখে শুধু। বুঝছি তো, তুই মাইন্ডকে চিপায় পড়ে সব করছস। তোর সাথে আমি আর কথা বলতে পারবো না, এত রাত হয়ে গেছে, আমাকে এখন ঘুমাতে হবে। আগে বাসায় যাই, বাই। যা বলে ফোন রেখে দিলাম। একটু পর মারিয়ার কথা মতো একটা মাইক্রো এসে গেল। আমি মাইক্রোতে উঠে ড্রাইভারকে ঠিকানা বলতে কিছুক্ষণের ভেতরেই আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। আমি বাসায় গিয়ে অনেকগুলো কলিং বেল বাজালাম, কিন্তু আম্মু এখনো কোনো খবর নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কি করবো এখন? তাহলে আমাকে কি বাইরেই ঘুমাতে হবে? এত রাতে কেউ কি আর সজাগ থাকে? আবার হেঁটে হেঁটে নিচতলায় গেলাম আঙ্কেলের বাসায়। দূরে কলিং বেল বাজাতেই আন্টি এসে দরজা খুলে দিল। সরি আন্টি, আসলে ডিস্টার্ব করতে চাই নাই, বাসায় সবাই ঘুমিয়ে গেছে, কেউ দরজা খুলছে না, তাই এখানে আসলাম। বুঝতে পারছি, আসো আমার সাথে। বলে আন্টি আমাকে একটা রুমে নিয়ে গেল। এখানে শুয়ে পড়ো, শুধু এই রুমটা খালি আছে। ধন্যবাদ আন্টি, এতেই হবে। খাওয়া দাওয়া করছো? এখন যদি বলি খাই নাই, তাহলে আন্টি না খাই ছাড়বে না। আন্টি খাইছি। তাহলে শুয়ে পড়ো। আন্টি চলে যাওয়ার পর বিছানাটা হালকা একটু গুছিয়ে শুয়ে পড়লাম। চোখের পাতাগুলো খুব ভারী হয়ে গেছে। রুমের দরজা লাগাচ্ছি না, লাগাই তাও বলতে পারি না। আমাকে জোরে ধরে শুয়ে আছে। আমি এটা দেখে এক ঝটকায় মেয়েতুকে সরে দিয়ে আমি উঠে পড়লাম। এই মেয়ে, তোমার সাহস তো দিন দিন বেড়ে যাচ্ছে। ভাবতেছো কিছু বলছি না দেখে মাথা উঠে পড়বা? কথাটা একটু জোরেই বললাম, মেয়েতু ভয় পেয়ে। না মানে স্যার, আসলেই হয়েছে কি? কি হয়েছে? সেদিন ঠোঁটে কিস করলা, আজকে আবার জোরে ধরলা, এগুলো দিয়ে কি বোঝাতে চাও? হঠাৎ কোথা থেকে আন্টি এসে বললো, কি হয়েছে লাদেন, এত চেঁচামেচি আওয়াজ শোনা যায় কেন? আসলে আম্মু, আমি স্যারকে ঘুম থেকে ডাক দিতেই স্যার বিছানা থেকে পড়ে গেছে। আমার মনটা চাই কি করতাম বলেন? ও এই ব্যাপার। লাদেন বাবা, কিছু মনে করিও না। এই তুমি এখন থেকে যা বলছি শুধু দুষ্টামি আর দুষ্টামি। আন্টি আমি যাই, আম্মু মনে হয় চিন্তা করছে। নাস্তা করে যাও বাবা। না আন্টি, আরেকদিন। বলে আমাদের বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। কিরে লাদেন, তুই কালকে সারা রাত কোথায় ছিলি? কোথায় ছিলাম বলো? রাতে যে এত কলিং বেল বাজালাম তাও দরজা খুললো না, তাই মৃতুদের বাসায় গিয়ে ঘুমিয়েছিলাম। আসলেই বাবা, তোর জন্য অপেক্ষা করতে করতে পরে ঘুমিয়ে গেছি, তাই কিছু বলতে পারি না। কি করছো? রাতে কিছু খাই নাই, খুব খিদে পেয়েছে। আচ্ছা, তুই আগে ফ্রেশ হয়ে আয়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি আম্মু টেবিলে নাস্তা রেডি করে ফেলছে। আমি টেবিলে বসতে মিলিও আসলো। কি খবর মিলি? কয়টার খবর বলবো ভাইয়া? ওই মায়ের খাবি সেরি। তোর সাহস আছে আমাকে মারার? সকাল সকাল তোর সাথে ঝগড়া করার ইচ্ছে আমার নেই। আমারও বলছি ইচ্ছে আছে তোর সাথে মারামারি করার। বোন চুপ করে খাতো, কোনো কথা বলিস না। নাস্তা শেষ করে রুমে গেলাম। মিলি, মিলি আমার রুমে এসে। কি হয়েছে ভাইয়া? মিতুর ব্যবহার আমার কাছে ভালো লাগছে না বোন, একদম। তুই একটু বুঝিয়ে বলিস তো। কেন ভাইয়া, মিতু তোর সাথে কি করেছে? এখন কি বলবো? শোন, কি করছে তোর জানতে হবে না, তুই শুধু বলবি ভাই এসব একদম পছন্দ করে না। কি পছন্দ করে না বলবি তো? আমার মাথাটা ঘুরছে বোন, তুই এখন যা এখান থেকে, এত টেনশন আমার ভালো লাগে না। ভাইয়া, আমি তোর মাথাটা টিপে দেই? দে। সকাল সকাল মারিয়া তাড়াতাড়ি রেডি হয়ে সুমাইয়াদের বাসায় চলে গেল। দেখে সুমাইয়া বসে বসে কি জানি কম্পিউটারে দেখছে। তুমি তাহলে আসছো? জি ম্যাম। লাদেনের খবর কি? ম্যাম, রাতে ওকে বাসায় পাঠিয়ে দিছি। এখন কি বলবো ম্যাম, আজ থেকে কাজে লেগে পড়তে। সাধারণ একটা ছেলেকে এত তাড়াতাড়ি বিশ্বাস করা যাবে না, আগে একটু বাজিয়ে দেখতে হবে। ও কি কাজ করার জন্য পারফেক্ট? কি করতে হবে তাহলে ম্যাম? আমাদের লোক দিয়ে ওকে কিডন্যাপ করাও। কিন্তু কেন ম্যাম এমন করব? যা বলছি তাই করো। আর ও তো তোমাকে চিনে, তাই না? ম্যাম। তাহলে তুমি ওর সামনে যাবা না, আমাদের লোক দিয়ে সবকিছু করাইবা। কিভাবে কি করব বললে ভালো হবে ম্যাম। ওকে কিডন্যাপ করে বলবা তুই সুমাইয়ার জন্য কি কাজ করিস, মানে আমার সম্পর্কে সবকিছু জানতে চাইবা। দেখবা বলে নাকি। আর যতক্ষণ পর্যন্ত আমার সম্পর্কে কিছু না বলবে, মারতে মারতে অজ্ঞান করে ফেলবা। জ্ঞান ফিরলেও যদি আমার সম্পর্কে কিছু না বলে,
আবার মারতে শুরু করবা। আর এই বিষয়টা যেন লাদেন জানতে না পারে। বলবা এইসব বিপক্ষের শত্রুরা করেছে, আর শেষে ওকে হাসপাতালে ভর্তি করে দিবা। এমন করা কি ঠিক হবে ম্যাম?